এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার 14 নিয়ে। এর আগে আমরা 13টা সেট কমপ্লিট করে দিয়েছি, প্রত্যেকে একটু ভালো করে দেখে নেবে। তো আমাদের আজকের এই সেটের ফার্স্ট যে কোশ্চেন দেখো কি আছে, বলা হলো 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত কত না 4:7:9। এবার বলল 8 বছর আগে তাদের বয়সের যোগফল হচ্ছে 56, তাহলে তাদের বর্তমান বয়স কত? কোশ্চেনটাকে আমি দুটো ভাবে দেখাবো, লং এবং শর্ট। দেখো, আমরা যদি বয়সটাকে একজনের ধরে নিই 4x, আরেকজনের যদি ধরে নিই 7x এবং আরেকজনের ধরে নিই 9x, তাহলে আমরা বলবো 8 বছর পর তাদের যে 8 বছর আগে তাদের বয়সটা কি ছিল। 8 বছর আগে তাদের যে বয়স সেটা কি হবে, এই প্রত্যেকের থেকে 8 মাইনাস করতে হবে, প্রত্যেকের থেকে 8 মাইনাস করতে হবে, রাইট? তবেই আমরা 8 বছর আগের বয়সটা পাবো। এবার এখানে একটা কথা আছে, দেখো এই জায়গাটা আমরা এখানে তিনজনের অনুপাত দিয়েছে, এবার তাদের বয়সের সমষ্টি দিয়েছে। এই যে তিনজনের বয়সের সমষ্টি 8 বছর আগে দিয়েছে, কত দিয়েছে ভাই? সমষ্টি হচ্ছে 56, আমি লিখে দিলাম। এই দেখো, তিনজনের বয়সের সমষ্টি 56। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারো। তাহলে এক্স এর মান কত আসবে আমি একবারে বলে দিচ্ছি, এক্স এর মান আসবে 4। তা আলটিমেটলি সংখ্যাটা তো আর 4 নয়, ওরা চেয়েছে তাহলে তাদের বর্তমান বয়স কত হবে। বর্তমান বয়সের অনুপাত তো দিয়ে দিয়েছে, কত? 4x, 7x, 9x, তাই তো? এক্স এর মান তো তুমি জানো 4, তাহলে এটা কত হবে? 4 4 16 হবে। এটা কত হবে? 28 হবে। এটা কত হবে? 36 হবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস তোমরা দেখতে পারো, সেটা কি? দেখো, এখানে বলা হয়েছে 8 বছর আগে তাদের বয়সের যোগফলটা হবে কত? 56, তাই তো? এবার তুমি 8 বছর পরে না ভেবে তাহলে বলো তো এখন তাদের বয়সের সমষ্টিটা কত হবে? তখন তুমি বলবে স্যার আগে তো তাদের বয়স ছিল 56, 8 বছর আগে, তাহলে এখন তারা যেহেতু তিনজন আছে, তিনজনেরই আরো 8 বছর 8 বছর 8 বছর অর্থাৎ 24 বছর বেড়ে যাবে। তাহলে 24 বছর বাড়লে বর্তমানে তাদের বয়সের সমষ্টিটা হবে কত? 56, 60, 80। তাহলে বর্তমান বয়সের টোটাল সমষ্টি, যে এটা হচ্ছে সমষ্টি। কোন সমষ্টি? বর্তমান। ওকে, এটা বর্তমানে তাদের বয়সের সমষ্টি 80। এবার যেহেতু এখানে বর্তমান বয়স নির্ণয় করতে বলা হয়েছে, দুটো ভাবে নির্ণয় করতে পারো। তুমি আগে দেখে নাও যে কোন অপশানে যোগ করলে 80 হয়, কারণ এই তিনটে যোগ করলে তো তোমাকে 80 করতে হবে, তাই না? তাহলে দেখো 40 70 90, এটা 80 হবে না। 20 20 40 48, এটা 80 হবে না। এটা কি হবে? এটাও হবে না। তো এখান থেকে আমরা উত্তর করে দিতে পারি। অর্থাৎ এমন কিছু প্রসেস বা কোশ্চেন রয়েছে যেখানে আমরা যদি একটু টেকনিক্যালি ভাবি অনেক সহজে উত্তর করা যায়। এরকম লং প্রসেসে আমার অঙ্ক করার কোনো প্রয়োজন হয় না। ওকে, দেখো এবার 2 নম্বর কোশ্চেন। এসআই এর কোশ্চেনগুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? এ একটি কাজ 10 দিনে করে, আমরা লিখে নেব, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দেখি আমরা বুঝতে পারলাম। বি ওই কাজটা করে 12 দিনে, সি কাজ করে 15 দিনে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ, তাহলে 2 দিন পরে এ এবং কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে দেখো এ চলে গেছে, সি চলে গেছে, কিন্তু তারা 2 দিন কিন্তু সবাই একত্রে কাজ করেছে। আমি দেখব যে টোটাল কাজের পরিমাণটা কত। এলসিএম করলে আমরা টোটাল কাজের পরিমাণটা পাবো, কত হবে? 60 হবে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 6 10 কে 60, 5 12 60, আর হচ্ছে 4 15 60। এবার আমরা কি করব দেখে নেব তারা তিনজনে মিলে যে 2 দিন কাজ করেছে, 2 দিনে কতটা কাজ করবে। 5 এ 4 এ 9 আর 6 হচ্ছে 15, তারা 2 দিনে কতটা কাজ করবে? 15 দুগুণে 30 ইউনিট। তাহলে এখান থেকে আমি মাইনাস করে দেব 30, তাহলে বাকি থাকলো 40 ইউনিট কাজ। এবার এখানে একটা জিনিস দেখো, বলা হয়েছে সি কাজটা শেষ করার 4 দিন আগে চলে গেছে। তাহলে এই কাজটা কিন্তু বি একা একা করেছে, তাই না? সি চলে গেছে কারণ এ তো চলে গেছে। এবার সি তোমার কে চলে যায়? কাজটা সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায় কাজ থেকে। তাহলে এবার একটা কাজ করো, তুমি দেখে নাও শেষ 4 দিনে কাজটা কে করবে? বি করবে।
শেষ 4 দিন ওই বি কাজটা করবে 4 দিন। ওকে, বি ওই 4 দিনে কতটা কাজ করবে? বি তো এক এক দিনে 5 ইউনিট করে কাজ করে, তাহলে বি 4 দিনে কাজ করবে 4 × 5 = 20 ইউনিট। তাহলে এক কাজ করো, এই 20 ইউনিট কাজ তুমি বাদ দিয়ে দাও, তাই তো? তাহলে যখন আমরা এই 20 ইউনিট বাদ দিয়ে দিলাম 20 থেকে, আচ্ছা আমরা কি ঠিক করছি? ও সরি, এটা তো 30 হবে, এটা মাইনাস করলে 30, তাহলে বাকি থাকলো 10 ইউনিট। এই যে 10 ইউনিট কাজ, এই 10 ইউনিট কাজ কিন্তু বি আর সি করেছে। দেখো একটু ভালো করে ভেবে, তাহলে বি আর সি 10 ইউনিট কাজ করেছে। আচ্ছা বি আর সি কত ইউনিট কাজ করে একত্রে? দেখো 5 আর হচ্ছে 4, 9 ইউনিট কাজ বাকি হচ্ছে 10 ইউনিট। তাহলে তারা 9 ইউনিট কাজ যদি করে কতদিন লাগবে? 1/9 দিন। কিন্তু এখানে চেয়েছে কাজটি শেষ হতে কতদিন লেগেছে, অর্থাৎ সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন লেগেছে। ঠিক করে দিয়েছি। তাহলে সম্পূর্ণ কাজটা দেখো, প্রথমে আমরা দেখলাম তারা সবাই মিলে 2 দিন কাজ করেছে, আবার বি আর সি মিলে 1/9 দিন কাজ করেছে, আবার ওই যে সি চলে গেছে, বি একা কাজ করেছে কয়দিন? আরো 4 দিন। তাহলে টোটাল কত হলো? 4 আর 2 6 আর 1 7, 7/9 দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর। বা আমরা এটাকে বলতে পারি 9 7 9 63 আর 1 64, 64/9 কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে। তো এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং দারুণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হলো 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? আচ্ছা দেখো ভাই, স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তিকে অতিক্রম করা, আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তাই তো? তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে এখানে বের করতে চাওয়া হয়েছে কি? সময়। আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স কত? সে তো 100 মিটার লম্বা ট্রেন অতিক্রম করেছে, তাই তো? তার গতিবেগটা কি? 30 কিলোমিটার/আওয়ার। যেহেতু এটা মিটার আছে, এটা কিলোমিটার আছে, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। চলো ক্যালকুলেশনটা করো, উপরে 18 দিয়ে দাও, নিচে কত? 30 × 5। কি করবে? 5 দিয়ে কাটলে 20 হয়, এই 0 এই 0, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 12। তো আমার এখানে উত্তর হয়ে যাবে 12 সেকেন্ড। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরো 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? আমার মেটেরিয়ালের অঙ্ক। দেখো আমি ধরে নিচ্ছি কোশ্চেনের ক্ষেত্রে যে ট্যাঙ্কটি 6 ঘন্টায় 6 ইউনিট কাজ করবে। ভালো করে একটু বুঝবে, 6 ঘন্টায় 6 ইউনিট কাজ করবে। বলা হয়েছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, মানে অর্ধেক ভর্তি হলে, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে 3 আওয়ার্সে কি করলো না? 3 ইউনিট ফুল করলো, 3 ইউনিট এই যে ফুল করলো, মানে টিক মেরে দিলাম। তাহলে এখনো কিন্তু বাকি আছে, তাহলে আমি এখানে লিখে দিই ডিউ। আচ্ছা ডিউ, তাহলে টাইম কত? ডিউ টাইম কত হবে ভাই? ডিউ টাইম হচ্ছে 3 আওয়ার্স। আচ্ছা ডিউ তোমার কত ইউনিট আছে? ডিউ ইউনিট কত? ইউনিটও হচ্ছে 3 ইউনিট। এবার দেখো এই অবধি তো ঠিক আছে, কারণ আমরা মোট 6 ইউনিট ধরেছিলাম, 6 ঘন্টায় করে, তার মধ্যে 3 ইউনিট অর্ধেক করেছে, তাহলে কি অর্ধপূর্ণ? অর্ধেক করতে 3 ইউনিট করবে, তাই তো? 3 ইউনিট করতে 3 ঘন্টা লাগবে, যেহেতু 6 ইউনিটে 6 ঘন্টা লাগে। তাহলে এখন বাকি আছে তোমার 3 ঘন্টা আর 3 ইউনিট। কিন্তু এবার একটু পরিবর্তন হয়েছে। কি করেছে? ওই যে এত সময় একটা পাইপ কাজ করেছে, এইরকম আরো 3টে নল অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে তো একটা পাইপ কাজ করতো, এখন আরো 3টে অ্যাড করেছে, তাহলে এখন নল সংখ্যা কিন্তু 4টে হয়ে গেছে। এখন টোটাল পাইপ হয়ে গেছে 4টে, আগে কিন্তু পাইপ ছিল একটা। তাহলে দেখো তোমার এখন 4টে পাইপে কাজ করবে, কিন্তু কাজ বাকি কত? 3 ইউনিট। তাহলে টোটাল কত টাইম লাগবে? তাহলে তোমার টাইম কত লাগবে? 3 ইউনিট বাকি, যেটা কিনা করবে 4টে পাইপ। তাহলে এত ঘন্টা, কিন্তু আমরা ঘন্টাটাকে মিনিটে যদি কনভার্ট করি, আমি মিনিটে নেব 60 দিয়ে গুণ করে। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে? 15। তাহলে আমরা বলতে পারি এখন দেখো একটা পাইপ করতে 3 ঘন্টা সময় লাগবে, যেহেতু এখানে আরো 3টে পাইপ বাড়িয়েছে, তার মানে কি 4টে পাইপ হয়ে গেল। 4টে পাইপ করতে তো আর 1 ঘন্টা লাগবে না। কত লাগবে? 3 15 45 মিনিট লাগবে। তাহলে প্রথম 3 ইউনিট করেছে 3 ঘন্টায়, পরের 3 ইউনিট করেছে 45 মিনিটে। তাহলে আমার উত্তর কত আসবে? আচ্ছা আমি কি ঠিক করেছি? 4 15 60, 3 15 45, আমরা 4 ভাগের 3 ভাগ করবে। আচ্ছা ঠিকই আছে,
তাহলে 3 ঘন্টা 45 মিনিট। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাদের টোটাল যে বাকি সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, একটু রেসপন্স করবে তোমরা। পরের যে কোশ্চেন, এটাও দেখো একটা কমন কোশ্চেন। যখন কমন পেয়ে যাই না মেটেরিয়াল থেকে, আমার নিজেরও খুব ভালো লাগে। তো 2 জন মানুষ এবং 3 জন বালক একটা কাজ করে 10 দিনে। আচ্ছা, আবার বলেছে 3 জন মানুষ বা লোক আর কত 2 জন বালক একটা কাজ করে 8 দিনে। আমরা এখান থেকে ম্যান ইজ টু বয় বের করব। কি করে বের করতে হয় আশা করি তোমরা জানো। ম্যানের সাথে ম্যান গুণ বড়টা আগে লিখবো, তাহলে 3 8 24 আর এই 10 দুগুণে 20। তো এই 24 মাইনাস 20। আর একই রকমভাবে বয় বের করব, 3 10 কে 30 আর 8 দুগুণে 16। 30 মাইনাস 16 তাহলে কত হবে 4 বাই হচ্ছে 14। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 2 বাই 7। আমরা বলতে পারি 2 জন মানুষ সমান সমান হচ্ছে 7 জন বালক। আচ্ছা, দেখো কারো একটু প্রবলেম হতে পারে। যার প্রবলেম হবে তার কারণটা হচ্ছে সে চ্যাপ্টার ওয়াইজ দেখেনি বা দেখোনি। তো চ্যাপ্টার ওয়াইজটা দেখলে ভাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এটা আমরা প্র্যাকটিসটা রেখেছি। তো এর জন্য তোমাকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসটা একটু আগে করতে হবে। ওকে, তাহলে দেখো এই কারণ এই যে কেন করলাম, এই কেন উত্তর কিন্তু সব শেখানো হয়েছে। তো তোমরাও শিখতে পারবে, যারা ক্লাস নতুন করে করছো তারাও শিখতে পারবে, টেনশন নিও না, সব পাবে। তাহলে এখানে আমরা দেখলাম 2 জন মানুষ সমান 7 জন বালক। এবার এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি করো। আমি এই 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি করি, এই 2 জন মানুষ, এই যে 2 জন মানুষ যদি 7 জন বালক হয়, এই আচ্ছা এখানটা লিখে দিই, 2 জন মানুষ এবং 3 জন বালক কাজটা করে 10 দিনে। এই 2 জন মানুষকে আমি লিখতে পারি 7 জন বালক, আর এই হচ্ছে 3 জন বালক। তাহলে এই টোটাল কি আমি বলতে পারি 10 জন বালক কাজটা করে 10 দিনে। এই যে 10 দিনে, তাহলে একজন বালক কাজটা করবে কি আরো বেশি সময় লাগবে, লিখলাম। কোশ্চেনে চেয়েছে 2 জন লোক, এই যে 2 ম্যান অ্যান্ড 1 কি বয়। আচ্ছা, 2 জন মানুষ সমান সমান কিন্তু আমরা আগেই পেয়েছি 2 জন ইকুয়াল টু 7 জন, আর হচ্ছে একজন বয়, তাহলে টোটাল হচ্ছে 8 জন বয়। কাজটা করবে কত দিনে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে 100কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে 12.5। তো 12.5 কোথায় আছে, অপশন এ তে রয়েছে। ওকে, আচ্ছা এখানে এটা নয়, এটা 3/4। 3 কেন, কারণ এই যে এখানে 3 ইউনিট কাজ বাকি আছে। ঠিক আছে, 3 ইউনিট কাজ বাকি আছে। পরের কোশ্চেন, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273। তার মানে কি, তাদের যে গসাগুটা অবশ্যই 13 আর লসাগুটা 273। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা এটাও বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু, আচ্ছা সংখ্যা দুটির অনুপাতের গুণফল আমরা বলতে পারি। সংখ্যা দুটির অনুপাতের গুণফল, অনুপাতের ভালো করে বোঝো, অনুপাতের গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু বাই হচ্ছে গসাগু। তাহলে আমরা এখান থেকে পাবো কি পাবো, এলসিএম হচ্ছে 273, এটা হচ্ছে 13। তাহলে 13 দিয়ে কাটলে কত হবে, 13 দুগুণে 26, 13 কে 13, তাহলে সংখ্যাটা কত 21। 21 কি, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে এই যে 21, এটা কি দুইটি সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে এই সংখ্যাটাকে তুমি ফ্যাক্টরাইজেশন করো, কিভাবে 21 হতে পারে, একটাকে 3 ধরো আর একটাকে 7 ধরো, তবেই দেখো এদের গুণফলটা 21 হয় বা হবে। এবার বিষয় হচ্ছে এখানে তো আমার গুণফল বের করার দরকার নেই, ওরা চেয়েছে সংখ্যা দুটির যোগফল। আমি এখান থেকেই বলতে পারি সংখ্যা দুটির যোগফল হচ্ছে 10। আমি ইউনিট হিসেবে যদি বলি, তাহলে সংখ্যা দুটির তুমি এক্স ভাবতেই পারো, একটা 3x একটা 7x। এক্স্যাক্টলি সংখ্যা কত আমি জানি না, তো 3x 7x। যখন তুমি এদের গসাগু করবে তখন তুমি বলবে এদের গসাগুটা কত, সংখ্যা দুটির যোগফল কত হবে, তুমি বলবে স্যার 10x। আর এক্সটা কি, এক্স হচ্ছে গসাগু। দেখো এদের এসসিএফটা কত, এদের এসসিএফ ভাই এদের গসাগু হচ্ছে কত এক্স, আর যে গসাগু বলেই দিয়েছে 13। তাহলে আমার তো যোগফল দরকার, আমি ইন্ডিভিজুয়ালি সংখ্যা বের করব না। তাহলে 10 ইন্টু এক্স এর মান 13 বসালে কত হবে 130 হয়ে যাবে। ওকে, তো চ্যাপ্টার ওয়াইজ আগে তোমাকে ভালো করে একটু কমপ্লিট করে নিতে হবে, তাহলে আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। এবার যে কোশ্চেন দেখো, এটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন।
বলা হয়েছে 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দু প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে যদি মেশায় এবং মিশ্রিত চায়ের মূল্য যদি 153 টাকা হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ের মূল্য কত? দেখো আমরা কি করে বের করি, সব থেকে সহজ প্রসেসটা বলছি। 126 টাকা দামের আমি ধরে নিলাম 1 ইউনিট, চলো গুণ করলাম 1। ওকে, আবার আমরা টোটালটা করে নিচ্ছি। আবার দেখো 135 টাকা দাম, এটা কিন্তু 1 ইউনিট। ওকে, তৃতীয় প্রকার কত এটা তো জানি না, তো জানি না যখন লিখে দিলাম x টাকা, কিন্তু কত কেজি? 2 ইউনিট, এই যে লিখে দিলাম 2। এবার এটাকে গড়ে আমি বিক্রি করব 153 টাকা করে। গড় কি করে বের করতে হয়? টোটাল কত কেজি? 2 কেজি, 3 কেজি, 4 কেজি বা 4 ইউনিট, আমি লিখে দিলাম 4। গড়ে আমি বিক্রি করব কত টাকা করে? 153 করে। এবার ক্যালকুলেশন করে তোমার উত্তর চলে আসবে। চলো করে দেখাই। এটা হচ্ছে 2x, তাই তো? আচ্ছা চলো 2x প্লাস কত হবে? 135 আর হচ্ছে 126, 200, 6×5=11, তাই তো? 261 ইকুয়াল টু কত হবে? 4 3 12 2, 4 3 12 2, হাতে আছে 1, 4 15 60 আর 61। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 612 মাইনাস 261। তাহলে 1 আছে 1, 6 আছে 12, 6 আছে 11 সমান 5, হাতে আছে 1 2 3 3 3 আছে 6 সমান 351। তাহলে x ইকুয়াল টু কত হবে? 175.5। ঠিক আছে, তাহলে 175 কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে। তাহলে এই বিষয়গুলো দেখবে তোমরা আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়িয়েছিলাম অ্যালিগেশনটা, সেখানে কিন্তু সব রয়েছে। চ্যাপ্টার ওয়াইজটা আগে তোমাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলা এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, মানে ফেল করে। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের সংখ্যা কত, অর্থাৎ উভয় বিষয়ে কত পাস করেছে আমাকে বের করতে হবে। আমি কিভাবে সলভ করব? সবার প্রথমে ইন্ডিভিজুয়ালি একটু বের করে নেব যে শুধু বাংলায় কতজন ফেল করেছে। শুধু বাংলায় কতজন করেছে? শুধু বাংলা কি করে পাবে? বাংলায় হচ্ছে 17 মাইনাস 5 করো। কেন? এই 5টা দেখো বাংলা এবং ইংরেজি উভয়ের মধ্যে রয়েছে, তাহলে আমরা শুধু বাংলায় বলবো 12%। আচ্ছা, শুধু ইংলিশে কত হবে? শুধু ইংলিশে তো 18 আছে, আমি 18 মাইনাস 5 করে দেবো, যেহেতু এটা দুজনের মধ্যে কমন 13। আর উভয় বিষয়ে কত? উভয় বিষয়ে বলে দিয়েছে 5। তাহলে এই টোটালটা তুমি যোগ করে দাও, টোটাল কত ফেল? 13 12 25 আর 5 30, তাহলে 30% যদি তোমার ফেল করে, তাহলে পাস কত? 100 মাইনাস 30 ইকুয়াল টু 70। তাহলে এখান থেকে আমার 70% হয়ে যাচ্ছে উত্তর। বুঝেছো? আচ্ছা নেক্সট, নেক্সট কি আছে? এই কোশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং। দেখো বলা হয়েছে কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76, আর অবশিষ্ট থাকছে বা ভাগশেষ থাকছে 536। তাহলে ভাজকটি কত? দেখো আমরা জানি, কি জানি বলো তো? আমরা জানি যে ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভিজর, TIVI, ডিভিজর ইন্টু কোয়েশিয়েন্ট, ভাগফল, তাই তো? QUOTIENT, কোয়েশিয়েন্ট প্লাস কি রিমাইন্ডার, তাই না? REMAIN, রিমাইন্ডার। এবার এখানে দেখো ওরা ভাজকটা চেয়েছে, আমি কি করে, আমি কত ডিভিজরটা চেয়েছে, তাই তো? এটা হচ্ছে ভাজক, বাংলায় লিখে দিই, এটা ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা ভাগশেষ। এবার দেখো ডিভিজর তো আমি জানি না, আমরা জানি এই সংখ্যাটা ডিভাইডেন্টটা কিভাবে আসে ভাই? এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে তুমি এটাকে x ধরো, আর এই যে কোয়েশ্চেন ভাগফল কত বলে দিয়েছে, কত? 76, এর সাথে অবশিষ্টটা যোগ করো 536, করলে কত হবে? ডিভাইডেন্ট ভাজ্য
43628 হবে। এবার এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। তুমি ক্যালকুলেশনটা এইভাবে করো, 76x ইকুয়াল টু, চলো একটা লাইন এক্সট্রা করি, 43628 মাইনাস করতে হবে 536, 6 আছে 8 সমান 2, 3 আছে 12 সমান 9, হাতে 1 0 3 4, তাহলে এটা কি 76x ইকুয়াল টু, দেন এক্স ইকুয়াল টু কত ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। আচ্ছা আমি একবারে বসিয়ে দিই, এক্স এর মানটা আসবে 576 ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করতে পারে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? দেখো এখানে রয়েছে মিটার, এটা রয়েছে সেকেন্ড, বাট এটা রয়েছে কিলোমিটার পার আওয়ার। আমি এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে কত হবে, 9 দিয়ে দিলে 2, 9 দিয়ে দিলে 5, তাহলে কত 25/2, এত মিটার পার সেকেন্ড। এবার আমরা কি করব, সেতুটির দৈর্ঘ্য জানতে চেয়েছে, কিন্তু এখানে আমরা কি পেয়েছি, এত মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটু সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত জানি না। তাহলে সেতুকে যখন অতিক্রম করে, আসলে ট্রেন কাকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য, ট্রেন তার নিজের দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার প্লাস ওই সেতুর দৈর্ঘ্য কত জানি না, এটাকে সে অতিক্রম করছে কত সেকেন্ডে, ডিভাইডেড করে দিলাম আমি 30 দিয়ে, 30 সেকেন্ডে। এটা কি করলাম আসলে, দেখো এটা করলাম ডিস্টেন্স বাই হলো টাইম, তাহলে কি পাবো স্পিড। এবার এখানে কোশ্চেনে স্পিড কত বলে দিয়েছে, এটা তো স্পিড ইকুয়াল টু, বা আমরা আগেও লিখতে পারি স্পিড, এই স্পিডটা হচ্ছে কত 25/2, এটা আমি এখানে আবার দেখিয়ে দিই, ডিস্টেন্স হচ্ছে স্পিড, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 15 হবে। আচ্ছা এক্স এর মান কত হবে 130, তাহলে 15 25 375 মাইনাস 130, তাহলে 0 4 1 আছে 3 সমান, আচ্ছা ও সরি এটা 5, আচ্ছা 5 3 4 1 আছে 3 2, 245, এই যে 245 আমাদের উত্তর হবে। ওকে, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, কত বছরে 3 গুণ হবে? আমরা কি জানি 3 গুণ, তাহলে কি আসল 100 টাকা, 3 গুণ 300 টাকা, কত টাকা সুদ পেল 200 টাকা, কত পার্সেন্ট হারে 5% হারে, কত বছর ওয়েট করতে হবে 40 বছর, গল্প শেষ। ঠিক আছে, পরের কোশ্চেন, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত যদি 3:2 হয়, ছাত্র এবং ছাত্রী 3:2 হয়, ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? দেখো এখানে ছাত্রদের 20% পেয়েছে, তাহলে পায়নি কত 80%, ছাত্রীদের 30% পেয়েছে, পায়নি কত 70%, তাই তো, তাহলে আমরা পাইনি এটা বের করে নিচ্ছি। কিন্তু এই যে 3, এই 3-এর 80% বের করাটা একটু টাফ, আমরা এই 3টাকে আমাদের সুবিধাতে 300 ধরলাম, এটাকে 200 ধরলাম, তাহলে বলো তো মোট ছাত্রছাত্রী কত হবে, মোট ছাত্রছাত্রী 500, তাহলে এই 300-এর 80%, তাহলে কত হবে 3 এটা 24, 240, আচ্ছা 200-এর 70% কত হবে 140, তাহলে টোটাল কত হলো 280, 500-এর মধ্যে 280 কি স্কলারশিপ পায়নি, তাই না, তাহলে কত পার্সেন্ট, তুমি এটাকে 5 দিয়ে ভাগ করো তাহলে 100 আসবে, কারণ 500 আমার তো 100 রেসপেক্টে বের করতে হয়, 5 দিয়ে এটাকে ভাগ করো কত হবে 5, আচ্ছা এখানে কিছু ভুল করেছি 300, সরি এটা 300 হবে, হ্যাঁ। আচ্ছা 5 7 35, 5 7 35, আমরা 5 দিয়ে কাটছি তো, 7 দুগুণে 14, 3 এটা 24, 200-কে 280, আচ্ছা তাহলে কত দিয়ে কাটছি আমি 5 দিয়ে, তাহলে 4, আচ্ছা কিছু একটা মিস্টেক করলাম না তো, 74 তো অপশানই নেই ভাই, 300 আর 200 20%, তার মানে হচ্ছে 80, 3 এটা 24, আর 30% স্কলারশিপ পেয়েছে, তার মানে 20% পায়নি, তাহলে কত পায়নি 140 জন পায়নি, তাহলে টোটাল হচ্ছে 380, তাহলে 500, ও সরি এখানে একটা জিনিস ভুল মনে হয় করেছি, এই যে টোটাল 500, 500-র মধ্যে পায়নি কত 380 জন পায়নি,
তাই তো? তাহলে শতকরা কি ভুল করছি, 5 দিয়ে যদি কাটি 100, 5 দিয়ে কাটলে 5 7 35। ও হ্যাঁ, ঠিকই আছে, হয়ে গেছে। ওকে ওকে, সরি, এক্সট্রিমলি সরি, 76 হয়ে গেছে। তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশান ডি, 5 দিয়ে কাটলে 76ই হয়। আর তোমরা যদি চাও এইভাবে করতেই পারতে, 380/500 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে 76%। হ্যাঁ, ঠিক করে দিয়েছি ভাই। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে কত রানের গড় করতে হবে? তাহলে যে 10 ওভারে গড় কত, 3.2 করে, তাহলে 10 ওভারে মোট কত হবে? মোট হবে 32। তাহলে তিনি টোটাল করেছেন 282, তার থেকে ওই 32 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত, 250। এই 250 রান সে করবে কত ওভারে? 40 ওভারে। তাহলে গড়ে কত রান করতে হবে? তুমি 40 দিয়ে একে ভাগ করে দাও। কি করে করবে? এই শূন্য 4 দিয়ে 25কে কাটলে কত হয়? 4 6 24.25, তার মানে 6.25। তিনটি সংখ্যার গড় হচ্ছে 76। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা তিনটি কি কি? তুমি এখানে এক্স ওয়াই জেড ধরে করতে পারো। দেখো ব্যাপারটা এক্স বা প্রথম সংখ্যা, তুমি এটাকে লেখো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে, দেখ দ্বিতীয়। এবার বলো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। আমি এটাকে যদি এক্স ধরি, দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এটা এক্স হলো, এটা 2x, আর আবার এর দ্বিগুণ, এটা 2x, তারপর দ্যাট মিন এটা 4x। তিনটি সংখ্যার গড় বলে দিয়েছি। গড় কি করে বের করতে হয় আমরা জানি, যে তিনটে যোগফল আগে করে নিতে হয়, রাইট? বাই করবো 3 ইকুয়াল টু হচ্ছে 77। এখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কত আসবে? এক্স এর মান যাই হোক একটা কিছু আসবে, তারপরে সংখ্যা তিনটি অর্থাৎ 4x ইকুয়াল টু 2x ইকুয়াল টু x ইকুয়াল টু তোমাকে বের করতে হবে। আই থিঙ্ক এটা তাহলে 33 আসবে, এটা 33 আসবে। তাহলে এটা হলো একটা প্রসেস 33 শেষে, তাই তো? এক্স এর ভ্যালু অর্থাৎ এর তৃতীয় নাম্বারটি হবে 33। কোথায় আছে তৃতীয় নাম্বার? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এই দেখো এখানে আছে 33, এটা হবে উত্তর। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস দেখে নাও, সেটা হচ্ছে তিনটার গড় যদি 77 হয়, তুমি দেখে নাও যে তিনটার মোট কত। তিনটার মোট 77 ইন্টু 3, তাহলে 3 সাথে 21-এর 1, 3 সাথে 21 আর 2 23, তাহলে টোটাল 231। দেখো তো কোনটা যোগ করলে 231 হবে? 4 আর 2 6 আর 1 7 হবে না, 8 4 12 আর 2 14 হবে না, কারণ শেষে 1 থাকতে হবে। এটাও দেখো 1 হবে না। এটা দেখো 6 আর 3 9, 9 আর 3 সর্বনাশ 3, এটা তো 12 হচ্ছে, তাহলে তো ভুল হলো। 3 সাথে 21-এর 1, 3 সাথে 21-এর 1, হাতে আছে 2, 3 সাথে 21 আর 2 23। আমরা কি অপশন ঠিক লিখেছি? মিস্টেক হয়ে যাচ্ছে কোথায়? এটা 132 করে দেবো, এটা 132 হবে। যাই হোক অপশানে আমাদের একটু ভুল ছিল, তাহলে আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? কারণ এটাই দেখো 3 আর 6 9 আর 2 11, এটাই যোগ করলে 231 হবে। তো আমরা এইভাবে অপশান টেস্ট করেও কিন্তু করতে পারি। যে অপশান একটু মিস্টেক ছিল আমাদের। একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য যদি 800 টাকা হয়, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? ধরো দাম হচ্ছে 800 টাকা, তিনি প্রথমে 15% ছাড় দিয়েছেন, কত দাম নিয়েছেন? 85%। তিনি আবার তার উপর ডিসকাউন্ট দিয়েছেন 10%, অর্থাৎ দাম নিয়েছেন কত? 90%। এই ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে। এটা দিয়ে কাটলে 8 হবে। আচ্ছা, এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 17, 2 দিয়ে কাটলে কত হবে? 4, তাহলে টোটাল কত হবে? 612। একটি সংখ্যাকে দ্বিগুণ করে, একটি দেখো কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাকে কি বলেছে? দ্বিগুণ করে। তা চলো এদের দ্বিগুণ করে দিলাম। দ্বিগুণ করার পর কি করতে হবে? তার সাথে যদি তুমি 9 যোগ করো, তাহলে যে সংখ্যাটি পাবে কি করা হয়, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, ও আচ্ছা, একে যদি আবার 3 গুণ করা হয় তবে তা হবে 75, সেটাই হবে 75। তাহলে এবার ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 3 নং 27, 75, 6x ইকুয়াল টু 75 মাইনাস 27, 27 15 সমান 8, হাতে আছে 1 3 48, x ইকুয়াল টু 6 8 48, সংখ্যাটি কত? 8, এই যে 8। 65 লিটার
জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণ দেওয়া আছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ 8:5 হবে। দেখো কিভাবে আমরা করব, এটা দুটোভাবে করা যায়। তাহলে সবার প্রথমে তুমি এটা করো যে 65 লিটারে দুধ কতটা আছে, তাহলে দুধ কত পাবে তুমি 13, তাই তো 65 ইন্টু টোটাল মোট অনুপাত হচ্ছে 13, আর তাহলে 10, 13 5 10 এটা 50, আর জল আছে কতটা, জল আছে 65 ইন্টু 3/13, তাহলে 13 5 3 15। তাহলে দেখো আমরা দুধ এবং জল পেয়েছি। এবার মেশাতে হবে, কি মেশাবে, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশাবে, তাহলে যে জল কোথায়, জল মেশাবে x লিটার, মিশালে কি হবে, অনুপাত হবে 8:5। আমরা এইভাবে এখান থেকে করে নিতে পারি, এটা বেস্ট, এটাও খারাপ নয়। তাহলে কি হবে, 5 8 15 120 প্লাস 8x 5 50 250, 8x ইকুয়াল টু কত, 130, x ইকুয়াল টু কত 8, 8 ওকে 8, তাই তো 8 ওকে 8, 50 50 100 8 48, তাহলে 16 পয়েন্ট সামথিং। দ্যাট মিন যা পড়ে আছে এটা তো 16 আছে, এটা 16 পয়েন্ট সামথিং, আমি এখান থেকেই উত্তর করতে পারি। তো এইভাবেও করা যায়। এছাড়াও আমরা আরও একটা প্রসেস তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, তাহলে যেটা মেশাচ্ছে তুমি কি করবে, সেটা তো পরিবর্তন হবে, আর যেটা মেশাচ্ছে না তার পরিমাণটাকে তুমি ফিক্স করো বা সেম রাখো, রেখেও কিন্তু তুমি এই অঙ্কটা সলভ করতে পারবে। যাক আমি আর দেখালাম না। পরের কোশ্চেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাদের যোগফল হবে 121। তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর 3। তাহলে আমরা অপশান টেস্ট করবো এই ধরনের কোশ্চেন। দেখো এটার ডিফারেন্সটা হচ্ছে 3, এটার ডিফারেন্সটা 3, এটাও 3, এটাও 3, তাহলে এই কন্ডিশনে উত্তর এলো না, কিন্তু তাদের যোগফল 21। যোগফল মিন যে সংখ্যাটি আছে সেই সংখ্যা এবং তার স্থান পরিবর্তন করলে যেটা হবে, এটা কি হবে 58, দেখতে হবে 121 হয় কিনা, কারণ তাদের যোগফল 121। তাহলে 63-র সাথে 36 যোগ করে দেখো 121 হয় কিনা, 74-এর সাথে 47 যোগ করে দেখো 121 হয় কিনা, 96-এর সাথে 96-এর সাথে 69 যোগ করে দেখো 121 হয় কিনা, যেটা 121 হবে সেটাই হবে উত্তর। তাহলে দেখো 8 আর 5 13 হবে না, 6 আর 3 9 হবে না, 7 আর 4 11 ইয়েস, 9 6 15 না, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো এমন অনেক কোশ্চেন থাকে যেগুলো আমরা দেখে ফার্স্ট কিন্তু উত্তর করতে পারি। তো বিষয় হচ্ছে এগুলো তো প্র্যাকটিস, যে যত আমরা প্র্যাকটিস করবো সেই তত বেশি জানতে পারবো এবং আমরা এই রুলস অ্যাপ্লাই করতে পারবো। এবার দেখো সিম্পল একটা সিম্পলিফিকেশন রয়েছে, আশা করি সিম্পলিফিকেশনটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। সবার প্রথমে কিসের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, বাকি যা আছে অ্যাজ ইট ইজ লিখে দাও। আমরা এই জায়গাটা আগেরগুলো আমি আর লিখছি না কষ্ট করে, 5 3 5 15 আর 3 18 প্লাস 3 ওকে 3 ওকে 3 আর 2 5। তাহলে এই কাজটা যদি আমরা আগে করি কি হবে, এইটুকু আগে করছি আমরা, কেমন, তাহলে এখানে এলসিএম করলে পাবো 15, 1 15-এর মধ্যে 15, 6 15 90, 5 15-এর মধ্যে 3 18 54, আর 3 5 15। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 9, তাই তো, এটা করলে হবে তোমার কত হবে 25, তাই তো। আচ্ছা একবারে করি, 5 5 9 2 11 মাইনাস হচ্ছে 54 ডিভাইডেড বাই 15, তাহলে 4 আছে 1 হাতে নেই, 5 আছে 11 সমান 6/15। তাহলে এই একটা সংখ্যা পেলাম। চলো বাকি এবার এই কাজটুকু করব, কার কাজ করতে হবে, ভাগের কাজ। তাহলে আমরা এখানে ভাগ করব, 4 ওকে 4 ওকে 4 আর 3 7, ভাগ আছে তুমি কি করবে গুণ করে দাও, করে এটা উল্টে দাও, আর বাকি এটা যা আছে তুমি এটা রেখে দাও, এটা কেটে গেল। বাকি আমরা এখানে কি পেলাম, যে এবার এই কাজটা করব, তাহলে 5 এটা 40 আর 1 41, 41/5 মাইনাস এখানে এটা কাটলাম কত থাকছে 7/3 প্লাস 61/15। এই যে এই কাজটা আমরা পরে করব, এটা করলে কত হবে 15, 5 15-এর মধ্যে 3 বার, 3 ওকে 3 4 12, 3 15-এর মধ্যে 5 বার, 5 7 35 আর হচ্ছে 61। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 3 আর 1 4, এটা দেখো শর্টকাট নেই, ঠিক আছে, এটা তোমাকে নর্মালি করতে হবে। 3 আর 1 4, 6 আর 2 8, 1, তার থেকে যদি তুমি 35 মাইনাস করো তাহলে কত হবে, 5 আছে 9 হাতে আছে 1 4 4 1,
এটা আমরা পেলাম। এবার এখানে দেখো একটা রয়েছে ভাগ কাজটা করতে হবে। 9 ডিভাইডেডটাকে উল্টে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 149। তাহলে কত হবে? এই তো গন্ডগোল পাকিয়েছি মনে হয় কিছু। আচ্ছা, আমরা কিছু একটা মিস্টেক আই থিঙ্ক করেছি, না হলে তো এটা কাটা যাচ্ছে না। দেখো চলো, সমস্যা নেই, আমরা দেখে নিচ্ছি কোথায় আমরা ভুল করেছি। ওকে, 3 ওকে 3 2 5, আমরা কিছু একটা মিস্টেক করেছি, সেই জায়গাটা আমাদেরকে খুঁজে নিতে হবে। কোথায় মিস্টেক করেছি? তিন ওকে তিন আর 2 5/3। আচ্ছা, 3 5 15 আর 3 18। আচ্ছা 6। তাহলে এবার এদের আমরা এলসিএম করছি। এলসিএম করলে 3 5 15, 1 15-র মধ্যে 1 15-র মধ্যে 15 বার, 6 15 90। ওকে, আর 5 15-র মধ্যে 3 বার, 3 18 54। আচ্ছা, এরপরে আমরা কি করেছি? 3 15-র মধ্যে 5 বার, 5 5 25। হ্যাঁ, এটা ঠিকই আছে। আচ্ছা, তারপরে আমরা কি করেছি? 5 4 5 20। আচ্ছা, দেখো তো তোমরা ভুল কিছু তো একটা মিস্টেক করে ফেলেছি, যাই হোক বেশি শর্টে করতে গিয়ে আই থিঙ্ক। আচ্ছা, এই জায়গাটা আই থিঙ্ক একটু গন্ডগোল হয়েছে। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, স্ক্রিনটাকে আমি আবার করে নিচ্ছি। আচ্ছা, পুরো স্ক্রিনটাকে আমরা একটু ক্লিয়ার করে দিই, একটু হোল্ড করো। আচ্ছা, আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করে নিই কিছুটা। আচ্ছা, জাস্ট একটু হোল্ড করো। আমরা কিছু একটা মিস্টেক করেছিলাম, সেই জায়গাটা ঠিক করে দিচ্ছি। ওকে, জাস্ট ওয়ান সেকেন্ড। আমরা শেষের দিক থেকে কাজটা করব। আমরা যেখানে মিস্টেকটা কিছু একটা করেছিলাম, দেখে নিচ্ছি। আমরা এই পোর্শনটাকে যদি এলসিএম করি, এখানে আমরা পাবো কত? 90 54 আর 25, তাই তো? 90 54 25 বাই ছিল আমাদের 15। এটা করলে কত পেয়েছিলাম আমরা? 61/15। এবার আমাকে এই কাজটা করতে হবে। তাহলে 4 ওকে 4 আর 3 7, আমরা যেটা লিখব যে 7/4 প্লাস, সরি ও প্লাস নয়, এটা ডিভাইডেড। ওকে, ডিভাইডেড 3/4 প্লাস হচ্ছে 61/15। আমরা ভাগের কাজটা করে নেব। তাহলে এখানে 7/4 ইন্টু 4/3 প্লাস 61/15। তাহলে এখানে থাকছে আমার 7/3 প্লাস 61/15। এই অবধি ঠিক আছে। এবার আমি তার আগের এই কাজটা করব। এটা কত? 5 8 40 আর 1 41। তাহলে আমরা লিখব 41/5 মাইনাস, ও এই কাজটা রয়েছে, ঠিক আছে, মাইনাস। আমরা যদি একবারে করি, ও যেহেতু এই কাজটা আমাকে আগে করতে হবে, এখানে একটু মিস্টেক করেছি কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই কাজটা আমাকে আগে করে নিতে হবে। এটা একটু করে নিই আমরা। লসাগুটা কত হবে? 15 3, 15-র মধ্যে 5 বার, 5 7 35। আমি এখানে মিস্টেক করেছিলাম 61। কেমন? 7/3 আর হচ্ছে 61/15। তাহলে এলসিএম করলাম 15। আচ্ছা ঠিক আছে, 5 আর 1 6 9 15। আচ্ছা, এটা কি কাটবো? 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 32। তাহলে 32/5 আমরা পেলাম। তাহলে চলো আবার এখানে চলে আসি। 32/5, তাহলে এটা করলে কত হবে? এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। ওকে, 5, তাহলে 41 মাইনাস 32, তাহলে কত হবে? 9/5। এবার আমরা এই কাজটা করব। তাহলে 9 ডিভাইডেড বাই 9/5,
তাহলে 9 ইন্টু কত 5/9 কাটলে কি হবে 5 হবে। তো আমাদের এখানে কিন্তু উত্তর চলে এসছে। তো যাই হোক, অনেক সময় কিছু কোশ্চেন একটু শর্ট করতে গিয়ে একটা ক্যালকুলেশন দেখো মিস করে ফেলাতে আমাদের অঙ্কটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, যেই ভুলটা হয়তো আমরা এখন করেছি এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য রাখবে যাতে এক্সামের সময় আমাদের এই ভুলগুলো না হয়। এবার দেখো এখানে চাওয়া হয়েছে 24, 36 এবং 54 এর লসাগু কত হবে। তো হ্যাঁ ঠিক আছে, আমরা করে দিয়েছি ভাই। তাহলে এইখানে লসাগুটা আমরা করব। লসাগুটা কিভাবে করব, আমরা ডিভিজিবিলিটি মেথড অ্যাপ্লাই করব। এই যে 36 আমরা এইভাবে করতে পারি। আচ্ছা 3 8 24, আচ্ছা 24কে ব্রেক করি। 24 যখন রয়েছে প্রথমে 3 8 24, 3 দিয়ে কি ভাগ যায় আমরা আগে চেক করে নেব। 3 দিয়ে ইয়েস ভাগ যায়, 3 দিয়ে যায় 6, 3 দিয়ে যায় 4, 3 দিয়ে যায়। এবার আমরা 8 দিয়ে চেক করব। 8 দিয়ে কি একে ভাগ করা যাবে? 8 দুগুণে 16, 16 ইয়েস 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে কি ভাগ যাবে? 8 ওকে 8, 8 ওকে 8, 8 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে যাবে না। 8 দিয়ে কি ভাগ যাবে? 8, 4 আটা 32, 5 5 আটা 40, 5 আটে 40, হ্যাঁ এটা যাবে। তাহলে এখানে আমরা দুটো পেয়েছি। কিন্তু লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, তাই না? তাহলে অর্থাৎ ক্ষুদ্রতম, তাহলে আমরা ক্ষুদ্রতম কোথায় পাবো? এই দুটোর মধ্যে 216। সো আমরা এখান থেকে 216কে উত্তর হিসেবে নেব। দেখো 216 এবং 432 উভয় সংখ্যায় কিন্তু 24 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু আমরা তো লঘিষ্ঠটা নেব। সো এখানে আমাদের লসাগুটি হবে 216। আচ্ছা এবারের কোশ্চেন দেখো, একজন মুদি দোকানদার পরপর 5 মাস, তোমার পরপর 5টা মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এবং এত টাকার জিনিস বিক্রি করেন। ওকে, মানে তার 5 মাসের যে বিক্রয়, সে বিক্রয়টা এখানে দিয়েছে। এবার বলছে ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় তোমার বিক্রিটা হবে 6500 টাকা করে। তাহলে এখানে আমরা একটা কাজ করব। কি কাজ করব? যে দেখে নিই তার 6 মাসে যদি গড়ে 6500 টাকা করে বিক্রি করতে হয়, তাহলে টোটাল তার কত টাকা বিক্রি করতে হবে। তাই তো আমরা এই 6500কে কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। আমরা পাবো 39,000। তাহলে এটা হচ্ছে তার টোটাল 6 মাসের। আর তিনি ওই 5 মাসে যেটা করেছেন কত? 6435, 6927, 6855 আর 7230। চলো এবার আমরা এটাকে যোগ করব, তাই তো 6435, আচ্ছা 6927, 6855, আচ্ছা 7230। তাহলে টোটাল এখানে চলে এসছে আমাদের 727,447। এবার এটা হচ্ছে 5 মাস আর এটা হচ্ছে 6 মাস। এবার আমাদের নেক্সট মান্থে 6 মান্থে কী হবে? মাইনাস করতে হবে। অর্থাৎ এই 39,000-এর থেকে তুমি যদি 27,400 এটা মাইনাস, এখানেও তো আই থিঙ্ক ভুল করেছি কিছু, 3435, 6900, সরি 6927, 6855, 7230। ওকে, এটা তো ঠিক আছে। তাহলে এটা হয় 27,444। আর এখানে কত হবে? 6500। তিনি ষষ্ঠ মাসে কত টাকার জিনিস বিক্রি করলে গড় বিক্রি, আচ্ছা কটা মাস? 1 2 3 4 5, সরি এটা 5 দিয়ে গুণ হবে। আমাদের টোটালটা একটু ভুল হয়েছে। 6500 ইন্টু 5। দেখো এই যে ছোট ছোট যে ভুলগুলো করছি এই জায়গাগুলো একটু আমাদের নজরে রাখতে হবে। তাহলে 32,500। এবার আমরা এক কাজ করি, এর থেকে মাইনাস করি, দেখি কি হয়। 5 5 10 17, 32,500 থেকে আচ্ছা 27,407, যদি না অপশানে তো আসছে না, কিছু কি মিস্টেক করলাম নাকি? 32,500 থেকে 27,447 মাইনাস করলে তো 5,053, কিছু একটা মিস্টেক হয়ে গেছে আই থিঙ্ক। পরপর 5 মাস, আচ্ছা যোগটা আরেকবার করি, 6435 প্লাস 6927 প্লাস 6855 প্লাস 7230, 27,447। ওকে ফাইন। আর বলেছে ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রি করবেন। তাহলে এইটা 5, এটা 5 যদি হয় ষষ্ঠ মাস মানে পরের মাসে,
কত টাকা তার গড় বিক্রি এত হবে, তাহলে 6 মাসে ঠিকই তো করছি আমরা। এটাকে যদি 6 দিয়ে গুণ করি, 6 মাসে গড় বিক্রি এত হতে হবে, তাই না? আচ্ছা দেখো তো, কিছু একটা মিস্টেক আমাদের হচ্ছে। 6500-র সাথে আমরা যদি 6 গুণ করি 39,000 হচ্ছে, তাই না? আচ্ছা 39, তার থেকে যদি তুমি 27,447 মাইনাস করো, কিছু একটা মিস্টেক আমাদের হচ্ছে। 27,447 7, কিন্তু এত বেশি হয়ে যাচ্ছে কেন আমাদের? কিছু একটা মিস্টেক আমরা করেছি। আচ্ছা, আপনি 4টে মাস যোগ করেছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমরা কোনটা মিস্টেক করেছি? ও আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। 6525, আমরা একটা মাস এখানে যোগ করতে যে মিস্টেক হয়ে গেছে আমাদের। তাহলে 27,447, তার সাথে যোগ করতে হবে 6562, এবার এসে যাবে। থ্যাংক ইউ ভাই। তাহলে আমাদের এই যোগটা, যাই হোক আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই ভাই। যাই হোক, একটু মিস্টেক আমাদের বারবার করে হয়ে যাচ্ছে, আবার ঠিক করে করে দিচ্ছি। টেনশনের কোনো কারণ নেই। এখানে একটা সংখ্যা আমরা শুরু থেকেই মিসিং করে যাচ্ছি, যার কারণে আমাদের উত্তরটা মিলছে না। 7230, আর একটা সংখ্যা ছিল 6562। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা চলে আসবে 34,009, আর এখানে আমরা পেয়েছিলাম কত যেন? 6500 ইন্টু 6, তাহলে 6 × 6500 করলে আমরা পেয়েছিলাম 39,000। এর থেকে মাইনাস করব 34,009, তাই তো? 34,009, তাহলে আমাদের উত্তর এবার এসছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবে, আমরা একটা মিস্টেক করেছিলাম। ওকে, 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? আমি এইভাবে লিখলাম, রাম, শ্যাম, যদু। কি বললো? রাম শ্যামের অর্ধেক পেয়েছি, শ্যাম যা পাবে তার অর্ধেক। আমি যদি এটাকে 2 ধরি তাহলে এটা হবে 1। আবার শ্যাম যদুর প্রাপ্ত টাকার অর্ধেক, তাহলে শ্যাম যদি যদুর অর্ধেক হয় আমি বলতে পারি এটা হবে 4। এবার বলেছে দেখো, তারা তিনজনে মিলে টোটাল কত ইউনিট? 1, 3, 7, 7 ইউনিট ইকুয়াল টু যদি হয় 700 টাকা, 1 ইউনিট ইকুয়াল টু হবে 100 টাকা। এখানে যদু, যদু হচ্ছে 4 ইউনিট, তাই তো? 4 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 400 টাকা, তাহলে আমরা এখানে 4 বললাম। নেক্সট, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো, একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে এখানে দেখো তার একটা বাহু বলে দিয়েছে, তো এই জায়গায় 20% বৃদ্ধি আমরা পরপর যেহেতু দুবার হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখো সব থেকে বেস্ট 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, সব থেকে বেস্ট। তাহলে কত হবে? 40 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 44। তাহলে আমরা 44 এখান থেকে ক্লিক করলাম। এটা কোন সূত্র দিয়ে করেছি? কারণ আমরা বারবার বলেছিলাম এই সূত্রটাকে একটু খেয়াল রাখার জন্য। তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? তার ক্ষেত্রফলটা 44% বৃদ্ধি পাচ্ছে। তোমরা 100 রেসপেক্টেও করতে পারো। কিভাবে? প্রথমে যদি 10 ধরো, পরে আবার 10, ক্ষেত্রফল কত? 100, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটা কত হবে? 12, এটা কত হবে? 12, তাহলে কত হবে? 144। কত বাড়লো? 44। এভাবেও করা যায়। আচ্ছা, পরের কোশ্চেন, স্রোতের প্রতিকূলে যাত্রাকারী একটি নৌকা 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে গেলে সেই দূরত্ব 4 ঘন্টা
অতিক্রম করে। তাহলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ কত? দেখো যখন তারা প্রতিকূলে যায় আমরা কি করি, মাইনাস করি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্রতিকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ কত, এক্স প্লাস ওয়াই। সময়টা কত লেগেছে, যখন তারা অনুকূলে গেছে তাহলে 4 ঘন্টা, যখন তারা প্রতিকূলে গেছে 8 ঘন্টা 48 মিনিট। আমি ওই 48 মিনিটটাকে যদি একটু ঘন্টায় করে নিই তাহলে কত হবে, 60। 12 দিলে 4, 12 দিলে 5, তাহলে কত হবে, 5 আটা 40, আচ্ছা 44, 44/5, অর্থাৎ আমি এখানটা লিখবো 44/5। এই একটা ইকুয়েশন আমার তৈরি হয়ে গেল, কিছু নেই অর্থাৎ 1। এই 4 দিয়ে এই 44কে কাটলে 11 হয়। এবার দেখো 11x মাইনাস 11y ইকুয়াল টু 5x প্লাস 5y কত হবে, সাইড চেঞ্জ যদি আমরা করি 5, এটা সাইড চেঞ্জ করলে কত হবে, এক্স, তাই তো। 6x ইকুয়াল টু 5 আর 11 কত, 16y। তাহলে x/y কত হবে, 16/6। তাহলে 2 দিয়ে কাটলে 8/3। এই যে 8/3, এটা দেখবে আমাদের মেটেরিয়ালের কোশ্চেন, আমরা করিয়ে দিয়েছি এটা। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটু বোঝার কোশ্চেন আছে। বলা হয়েছে একটি যদি একটি দর্পণ, দর্পণ মানে এখানে আয়নার কথা বলা হয়েছে, যদি একটি দর্পণে কি 12:40 দেখায় তাহলে তার প্রকৃত সময় কত হবে, মানে তার রিয়েল টাইম। এই ধরনের কোশ্চেন কিভাবে করবো, দেখো আমরা জানি যে প্রকৃত সময় প্লাস দর্পণের সময় মিলে কিন্তু টোটাল 12টা হতে হবে। তাহলে এখানে বলেই দিয়েছে, দেখো টাইমটা এমনভাবে, যদি একটি দর্পণে একটি ঘড়ি 12:40 দেখায় তাহলে তার প্রকৃত সময় কত। কেন আমরা প্রকৃত সময়টা জানি না, তো সব থেকে বেস্ট তুমি এই জায়গায় এই 12:40কে যদি 24টা ধরে করো, আসলে আমি চাইছি এই 12টাকে তুমি অ্যাজ এ জিরো হিসেবে কাউন্ট করো, তাহলে তোমার উত্তরটা খুব সহজে চলে আসবে। বা তুমি কি করবে, 24টা থেকে মাইনাস করে দাও, 24টা থেকে যদি মাইনাস করে দাও 12টা 20, তাহলেও কিন্তু তোমার উত্তর চলে আসবে। তাহলে দেখো কত আসবে, 0, 2, আর এটা কত আসবে হাতে 1, তাই তো। 1, 3, 3 আছে 4 সমান 1, 1, 11টা 20। তো আমরা এখান থেকে 11টা 20 উত্তর করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে দেখো তুমি বলে স্যার কেন আমি 24টা থেকে মাইনাস করলাম, দেখো যখন 12টা ক্রস করে গেছে তো তুমি তো এখানে আর 12টার পর যখন, তাহলে 24 ঘন্টা হিসেবে আমি অঙ্কটা ধরি। যদি 12 থেকে কম হতো তাহলে তুমি 12টা থেকে বা 11:60 থেকে তুমি মাইনাস করতেই পারতে, বা 12টা থেকে মাইনাস করতে পারতে। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার কি, যদি আমরা 12টার থেকে বেশি টাইম দেওয়া হয়েছে তাই আমি এখানে কি করলাম, 24টা রেসপেক্টে করেছি। ঠিক আছে, 24 ঘন্টা রেসপেক্টে, তাহলে আমরা ডাইরেক্ট মাইনাস করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব বা পেয়ে গেছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন।